তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি আয়রন প্রোটেক্টর মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে এই কুংফু মাস্টার বিগত 20টা বছর যাবৎ তার দুইটা পায়ে 25-50 কেজির দুইটা জুতা পরে আছে। আর এগুলো নিয়ে এসে তার শত্রুদের সাথে ফাইট করে, তাদের হালুয়া টাইট করে দেয়। তবে একবার চিন্তা করো, যখন সে তার পা থেকে এই জুতাগুলোকে খুলে ফেলবে তখন ব্যাপারটা কেমন হবে, তখন সে কতটা ভয়ঙ্কর হবে, সেই সমস্ত ব্যাপারগুলোই দেখব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি চীনের একটা কুংফু মাস্টারকে, যার নাম হচ্ছে গিয়ে উইলিন। আসলে তারা হচ্ছে গিয়ে খুবই পুরনো জাতির একটা মানুষ। তো এই জন্য তাদের রীতি হচ্ছে তারা পায়ে লোহার জুতা পরে, আর এই লোহার জুতা পরেই তারা চলাফেরা করে। সে এতদিন যাবত তার গ্রামে তার লোকজনের সাথেই বাস করত। তবে এই প্রথমবারের মতো সে বিশাল বড় একটা শহরে এসেছে। আর তখন সে দেখতে পারে কিছু গুন্ডা অস্ত্র নিয়ে একটা লোককে মারতে যাচ্ছে। আর যখন তারা তাড়াহুড়ো করে যাচ্ছিল, তখন এখানে একটা ছোট্ট বাচ্চা আইসক্রিম খাচ্ছিল, তার সাথে তাদের ধাক্কা লাগে। আর এই জন্য বাচ্চাটার আইসক্রিমটা পড়ে যায়, আর বাচ্চাটা কান্নাকাটি করা শুরু করে। আর এই বাচ্চাটাকে সাহায্য করার জন্য, মানে বাচ্চার আইসক্রিমের টাকাটাকে ফেরত নেওয়ার জন্য উলিন তাদেরকে ফলো করা শুরু করে। আসলে তারা এসেছিল একটা লোককে মারার জন্য, কারণ সেই লোকের কাছে কোনো ডকুমেন্ট আছে। আর এই লোকটাকে যখন তারা মারতে যাবে, তখন তাদের সামনে উলিন চলে আসে আর আইসক্রিমের টাকাটা চায়। তবে এইটা শোনার পরে গুন্ডাদের মাথা একটু বেশি গরম হয়ে যায়। তো এই জন্য তারা তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু আমরা যেমনটা জানি, উইলিনও শান্ত থাকার না, সেও ফাইট শুরু করে দেয়। আর যেহেতু সে একজন ভয়ঙ্কর কুংফু মাস্টার, তো এই জন্য তার সাথে পারাটা এতটা ইজি ব্যাপার না। সে এখানে একে করে সবাইকে পেটাতে পেটাতে তাদের হালুয়া টাইট করে দেয়। আমরা দেখতে পারি একে করে যেহেতু সমস্ত গুন্ডাকে সে আহত করে দিয়েছে, তো এই জন্য জাইসান নামের একটা বিজনেসম্যানের জীবনটা বেঁচে গিয়েছে, কারণ গুন্ডারা তাকেই মারতে গিয়েছিল। তো এই জন্য সে উইলিনকে কিছু টাকা অফার করে, তবে উইলিন এই টাকাগুলো নেয় না। সে আবারও সেখানে চলে আসে, আর সে আবার তার জায়গায় এসে সেই বাচ্চাটাকে নতুন একটা আইসক্রিম কিনে দেয়। আর এতে করে সেই বাচ্চাটাও খুবই হ্যাপি ছিল। এখানে সবাই এটা দেখার পরে তারাও খুবই হ্যাপি ছিল। তবে তখনই আমরা দেখতে পারি হঠাৎ করে কিছু গুন্ডা এসে তাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে, কিছু গাড়ি তার চারপাশ দিয়ে এসে তাকে ঘিরে ফেলে। আর তখন সেই গাড়ি থেকে বের হয় গুন্ডাদের লিডার, যার নাম হচ্ছে গিয়ে জ্যাংলি। সে এসেই উইলিনকে বুকে জড়িয়ে ধরে। আসলে সে হচ্ছে একজন কুংফু মাস্টার, তবে এখন সে একটা বডিগার্ডের কোম্পানি চালায়। তো এই জন্য সে উইলিনের এই মহত্বটা শুনতে পেরে সে এখন চাইছে উইলিনকে তার টিমে জয়েন করাতে, কারণ সে একটু আগে জানতে পেরেছে উইলিন কতটা ভয়ঙ্কর। আর যদি সে কাউকে গার্ড দেয়, তাহলে সে কতটা সেফ থাকবে সেটা আমরা বুঝতেই পারি। আর তখন আমরা জানতে পারি জিয়ানলি আর উইলিন ছোটবেলা থেকে একই গুরুর কাছে কুংফু শিখত, তারা একই সাথে থাকতো, তারা দুজন ভালো বন্ধুও ছিল। তবে একটা সময় যখন জিয়ানলি শহরে চলে আসে, তখন সেই ব্যবসাটা শুরু করে, আর সে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আর তার গেট আপও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তো এই জন্যই উইলি তাকে চিনতে পারেনি। আর তাছাড়া যেহেতু সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তো এই জন্য তার গুরু তাকে যেই শিক্ষাটা দিয়েছিল, মানে যেই প্রকৃত শিক্ষা, সেই শিক্ষাটা সে ভুলে গিয়েছে। সে এখন তার গুরুর কথা মতো চলে না, সে তার নিজের মন মতলবই কাজ করে। আর এবার নাস্তার টেবিলে এসে জিয়ানলি উইলিকে বলে যে আমি ইচ্ছা করে আমার গ্রাম ছাড়িনি, আমি গ্রামটা ছাড়তেও চাইছিলাম না। তবে যখন একদিন ট্রেনিংয়ের মধ্যে আমার একটা ভুল হয়ে গিয়েছিল, তখন মাস্টার আমাকে প্রচণ্ড মেরেছিল, আর মারার পরে সে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল। তো এই জন্য আমি শহরে ব্যাক করেছি, এছাড়া আমার কাছে কোনো উপায়ও ছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে উইলি তার ব্যাগ থেকে একটা ডিব্বা বের করে। সে বলে এটার মধ্যে মাস্টারের অস্থি আছে, কারণ মাস্টার মারা গিয়েছে, সে অনেকদিন আগেই মারা গিয়েছে, আর এইটা নিয়েই আমি শহরে এসেছি। আর যখন জিয়ানলি এই ব্যাপারটা শুনতে পারে, তখন সে খুবই জোরে জোরে কান্না শুরু করে, সে এখানে চিৎকার করে করে কান্না করে। তো এরপরে পরদিন সকালবেলা জিয়ানলির সঙ্গে উইলিন চলে আসে তার অফিসে, তার অফিসটাকে ঘুরে দেখার জন্য। আর এখানে যখন সিকিউরিটি গার্ডরা উইলিনকে চেক করে, তখন তার জুতোগুলোকে খুলতে বলা হয়, কারণ তার জুতোগুলো হচ্ছে গিয়ে লোহার জুতো। তবে যেহেতু জিয়ানলি এই ব্যাপারটা সম্পর্কে আগেই জানতো যে লোহার জুতো তারা কেন পরে আর এটার পেছনের কাহিনীটা কি, তো এই জন্য সে এটাকে ইগনোর করে, সে তাকে মধ্যে আসতে দেয়। আর যখন সে মধ্যে আসে, তখন সে দেখতে পারে জেসান নামের সেই লোকটা, মানে যাকে উইনলি প্রথমবার সেভ করেছিল, সে তার মেয়ের জন্য একটা বডিগার্ড নেয়ার জন্য জিয়ানলির এই অফিসের মধ্যে এসেছে। আর এই জন্য জিয়ানলি তার বিভিন্ন লোকজনকে তাকে দেখায়, তাদের পাওয়ারগুলো সে শো করে। তবে যেহেতু জেসান আগে থেকেই জানে যে উইনলির কাছে কি পাওয়ার আছে, তো এই জন্য সে উইনলিকে চায়, কারণ উইনলি হচ্ছে গিয়ে সেই যোদ্ধা যে তাকে একটু আগেই সেভ করেছিল, আর তার উপরে তার সম্পূর্ণ বিশ্বাস আছে। তো এই জন্য ফাইনালি উইনলিও রাজি হয়ে যায়, কারণ তার গুরু তাকে কোনো একটা সময় শিখিয়েছিল যে দুর্বলকে সবসময় সাহায্য করবে, এবার সেটা যেই কোনো মূল্যে, যদি এতে করে তোমার মরতেও হয় তবুও তুমি দ্বিধা করবে না। তো এরপরে পরদিন সকালবেলা জেসনকে মিট করে উইলিনের মেয়ে ফেফের সাথে। আসলে ফেফে খুবই ফালতু একটা মেয়ে, সে কথাবার্তা শোনে না, সে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, সে বিভিন্ন পার্টি করে, মানে খুবই থার্ড ক্লাস একটা মেয়ে।
তবে যখন এখানে সে উইলিনকে দেখতে পারে তখন সে বেশি ভয় পেয়ে যায়। তার মনে হয় যে এটা হয়তোবা চোর, তো এই জন্য সে তার তোয়ালেই ফেলে দেয়। তবে একটু পরে যখন সে তার বাবার থেকে জানতে পারে উইলিন হচ্ছে গিয়ে তার বডিগার্ড, তখন সে কিছু টাকা দিয়ে উইলিনকে ভাগানোর ট্রাই করে। তবে আমরা যেমনটা জানি উইলিন হচ্ছে গিয়ে উইলিন, সে কোনোভাবেই টাকা পয়সা নেয় না, তো এই জন্য টাকা দিয়ে তাকে ভাগানো যাবে না। তো এই জন্য ফেফে অন্য একটা পন্থা অবলম্বন করে, সে নকল একটা বন্দুক নিয়ে উইলিনকে গান পয়েন্ট করে তাকে মেরে ফেলার হুমকি দেয়। তবে এতে করে উইলিনের কিছু যায় আসে না, সে কোনো ভয়ই পায় না। তো এর একটু পরে যখন তারা দুজনে একটা শপিং মলে চলে আসে, তখন ফেফে যেখানেই যাচ্ছিল উইলিন তাকে ফলো করছিল। আর এই ব্যাপারগুলোতে ফেফে একটু বেশি রাগ করেও ছিল। তবে তখনই ফেফে দেখতে পারে এখানে কিছু গুন্ডা একটা মেয়েকে ডিস্টার্ব করছে, তারা তাকে ইফটিজিং করার ট্রাই করছে। আর এই ব্যাপারগুলো দেখার পরে সে সেখানে যায় আর সেই গুন্ডাদের লিডারকে জোরে একটা চড় মারে। আর মারার পরেই চালাক মেয়েটা বলে যে ভাইয়া আমি কি আপনাকে থাপ্পড় মারতে পারি? দেখেন ওই যে গুন্ডাটা দাঁড়িয়ে আছে আমার পেছনে, সে আমাকে জোর করে পাঠিয়েছে আপনাকে থাপ্পড় দেওয়ার জন্য। আর এইটা শোনার সঙ্গে সঙ্গে গুন্ডারা চলে আসে উইলিনকে মারার জন্য। তবে উইলিনও সরাসরি বলে দেয় যে এই মেয়েটাকে, একে তো আমি চিনিই না, যদি তোমাকে মারতেই হয় তাহলে তো আমিই মারতে পারি, আমি এই মেয়েকে দিয়ে তোমাকে কেন মারাবো? আর এই ব্যাপারটা শোনার পরে গুন্ডারা বুঝতে পারে যে এইটাও সত্যি, তো এই জন্য তারা আবারও ফেফেকে ফলো করা শুরু করে। মানে এখন তারা ফেফেকে ধরতে চায়। আর আমরা দেখতে পারি উইলিনও একজন দর্শকের মতো এই 100 মিটার দৌড়টাকে এনজয় করছিল। তবে একটু পরে যখন ফেফে আর পারছিল না, তখন সে ফেফে সাহায্য করে আর গুন্ডাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। তো এরপরে রাতের বেলায় উইলিন একটা স্বপ্ন দেখতে পারে। সে দেখতে পায় তার নিজের বাবা তাকে পাহাড় থেকে নিচের দিকে ফেলে দিচ্ছে। আসলে এই ব্যাপারটা তার সাথে সত্যি সত্যি হয়েছিল। যখন তার বয়স ছিল মাত্র 7 বছর, তখন তার নিজের আপন বাবা তাকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে মারার চেষ্টা করেছিল। তবে তার বাবা এমনটা কেন করেছিল সেই ব্যাপারটা উইলিন এখন পর্যন্ত জানে না। তবে তার বাবা তাকে এইটা বলেছিল যে সফলতা অর্জনের জন্য সবসময় কোরবানি দিতে হয়, আমার জন্য কোরবানি হচ্ছে গিয়ে এইটা। তবে উইলিন এখন পর্যন্ত জানে না যে তার বাবা তাকে কেন মারতে চেয়েছিল আর সেই ঘটনাটা কেন ঘটিয়েছিল। তো এই জন্যই উইলিন মাঝে মধ্যে স্বপ্ন দেখে আর স্বপ্নের মধ্যে সে প্রচুর ভয়ও পায়, কারণ তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। তো এর একটু পরে আমরা মিস্টার ফু নামের একটা গ্যাংস্টারকে দেখতে পারি, যে ছিল আসলে জায়সাং এর বস। তবে যেহেতু জায়সাং ধরা পড়তে গিয়েছিল আর তাছাড়া জায়সাং সমস্ত কুকর্ম জানে, তার সে কি করে না করে, তার কোথায় কি আছে, সেই সমস্ত ব্যাপারগুলো জায়সাং জানে, তো এই জন্য এখন সে তাকে মারতে চায়। তবে তখন আমরা দেখতে পারি মিস্টার ফু একটা জ্যোতিষীকে হাত দেখালে সেই জ্যোতিষী বলে যে আপনার মৃত্যু খুব সন্নিকটে, আপনাকে খুব শীঘ্রই মরতে হবে। তবে এইটা শোনার পরে সে একটা গান বের করে জ্যোতিষীকেই শুট করে মেরে ফেলে। মানে এখানে একটা ব্যাপার ক্লিয়ার যে এই সমস্ত জ্যোতিষী মতে সে এগুলো হচ্ছে গিয়ে ফালতু একটা ব্যাপার। যদি জ্যোতিষী ভবিষ্যতেই জানতো তাহলে সে নিজের ভবিষ্যৎটাকে দেখতো আর এরপরে কি আর গুন্ডার সামনে এমন কথাবার্তা বলতো? তো এরপরে পরদিন সকালবেলা যখন ফেফে একটা রেস্টুরেন্টে খাবার দাবার খাচ্ছিল, তখন উইলিন তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে প্রোটেকশন দিচ্ছিল। সে চারপাশে দেখছিল যাতে করে কেউ তার উপরে আক্রমণ করতে না পারে। তবে তখন এখানে একটা ওয়েট্রেস চলে আসে আর এই ওয়েট্রেস একটা ছুরি ওঠানোর ট্রাই করলে উইলিনের মনে হয় যে হয়তোবা সে ফেফেকে ধরতে চায়, তো এই জন্য সে সেই ওয়েট্রেসকে ধরে ফেলে আর তাকে মারা শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে ফেফে একটু বেশি রাগ করে, কারণ সে হচ্ছে গিয়ে শুধুমাত্র একজন ওয়েট্রেস, তো এই জন্য সে রাগ হয়ে বাথরুমে চলে যায়। তবে আমরা দেখতে পারি উইলিন তাকে জোর করে সেখান থেকে বের করে কাঁধে করে বাইরে নিয়ে চলে আসে। আর এরপর যখন তারা বাসার দিকে ব্যাক করছিল, তখন তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। আমরা দেখতে পারি ফেফে এখানে বসে কান্নাকাটি করা শুরু করে, বাচ্চা মেয়েদের মতো বসে কান্নাকাটি শুরু করে। আর এই ব্যাপারগুলো থেকে যখন উইলিন তাকে সেভ করার ট্রাই করছিল, তখন এখানে কিছু লোক চলে আসে, কারণ তাদের মনে হচ্ছিল হয়তোবা উইলিন ফেফেকে ইচ্ছা করে বিরক্ত করছে। আসলে যখন রাস্তাঘাটে এমনটা হয় তখন আপনি এমন কিছু হিরো পেয়েই যাবেন যারা মেয়েদের পক্ষ হয়ে আপনাকে পেটাতে রেডি হয়ে থাকবে। তবে যাই হোক, এই সুযোগটা পেয়ে ফেফে এখান থেকে পালিয়ে যায়। তবে একটু দূরে যাওয়ার পরে সেই ওয়েট্রেসই তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। মানে উইলিন যেই সন্দেহটা করেছিল সেটা আসলে সঠিক ছিল। তবে উইলিনও এটা দেখার পরে এখানে দাঁড়িয়ে থাকে না, সে সেই গাড়িটার পেছনে দৌড়ানো শুরু করে। আর যখন গাড়িটা একটা ব্রিজ ক্রস করে চলে যায়, তখন সে ব্রিজের উপর থেকে লাফ দিয়ে সেই গাড়িটার ছাদের উপরে উঠে বসে। কিন্তু যেহেতু গাড়িটা বারবার করে দুলছিল, তো এই জন্য সে এটার মধ্যে ব্যালেন্স করতে পারে না আর সে সেখান থেকে নিচে পড়ে যায়। তবে এরপরে সে গাড়িটার সামনে দিয়ে গিয়ে লাফ দিয়ে গাড়ির গ্লাস ভেঙে মধ্যে ঢুকে পড়ে। আর এখানে সমস্ত গুন্ডাদেরকে ধোলাই করে ফাইনালি ফেফেকে সেভ করে আবারও তার বাসায় নিয়ে আসে। তো এরপরে সন্ধ্যাবেলায় যখন ফেফে আর উইলিন একটা জায়গায় বসেছিল, তখন তারা কথাবার্তা বলা শুরু করে। এখানে ফেফে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে যে সেই ওয়েট্রেস আমাকে কিডন্যাপ করতে এসেছিল? তখন উইলিন তাকে বলে যে একটা মানুষ মুখ দিয়ে তো মিথ্যা কথা বলতে পারে, তবে তার চালচলন, তার হাবভাব, তার চোখের দিকে তাকালে সে কখনোই মিথ্যা কথা বলতে পারে না। এগুলো দেখে বোঝাই যায় সে কি করতে এসেছে।
আর তখন ফেফেও তার মনের কথাগুলো বলা শুরু করে। সে বলে যে আমার বাবার কাজের জন্য ছোটবেলা থেকেই আমাকে অনেক অনেক বডিগার্ড দেওয়া হয়েছিল, আর এই জন্য ছোটবেলা থেকে আমি মন থেকে যেটা চাই আমি কখনোই সেগুলো করতে পারিনি, আর এই জন্য আমি বডিগার্ডদের হেট করি। বডিগার্ডরা খুবই খারাপ লোক হয়। তবে আমার মনে হয়েছে তুমি হচ্ছে গিয়ে ডিফারেন্ট, কারণ এতদিন পর্যন্ত আমার যতগুলো বডিগার্ড ছিল তারা একটু অন্যরকম ছিল, তবে তুমি হচ্ছে একটু অন্যরকম। আর এই ব্যাপারগুলো শোনার পরে উইলিন এখান থেকে চলে যায়। তবে যখন ফেফে ঘুমাতে যাবে তখন আমরা দেখতে পারি বিছানায় গিয়ে সে তার ফ্যামিলির পিকচারটা দেখে, আর তার মায়ের পিকচারটা দেখার পরে সেখানে প্রচণ্ড কান্না করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি মিস্টার ফু চলে আসে জিয়াংলির কাছে। আসলে সে জিয়াংলির সাহায্যেই জাইসানকে মারতে চায়। যদিও জিয়াংলির কাছে এই ব্যাপারটা খুব একটা সঠিক মনে হয় না, তবে যখন সে প্রথমবার শহরে এসেছিল তখন ফুই তাকে খাবার দাবার দিয়েছিল, সে তাকে গুন্ডাদের থেকে সেভ করেছিল, আর তাছাড়া তার ব্যবসাটা খুলতে মিস্টার ফু তাকে সাহায্য করেছিল। তো এই জন্য মিস্টার ফুয়ের যে উপকার, সেই উপকারের জন্য কৃতজ্ঞ হয়ে জাইসান নাও করতে পারে না। তার মনে হয় যে সে যদি মিস্টার ফুকে না করে দেয় তাহলে সে অকৃতজ্ঞ হয়ে পড়বে। আর এরপরে পরদিন সকালবেলা জিয়ানলি উইনলিকে একটা বিল্ডিংয়ে ডেকে আনে আর তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। সে শুরু করে তার কার কার সাথে পরিচয় আছে এই সমস্ত ব্যাপারগুলো দিয়ে। সে বলে যে শহরের বড় বড় ব্যবসায়ীর সাথে আমার পরিচয়, বড় বড় পলিটিশিয়ানের সাথে আমার পরিচয়, তারা এই শহরের মধ্যে যা চায় তারা সেইটাই করতে পারে। সো এই যে তুমি যে জেসানের মেয়ে ফেফের বডিগার্ড হিসেবে কাজ করছো, এই চাকরিটা এই জন্যই তোমাকে ছাড়তে হবে, কারণ তাদের নজর তার উপরে পড়েছে, তারা তাকে মারতে চায়। তবে এই ব্যাপারটা শোনার পরে উইনলি তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে তুমি একটা খুব ভালো করেই জানো আমি যেই জবটা নেই সেটা সম্পূর্ণ না করা পর্যন্ত আমি শান্ত হই না, সো এত সহজে আমি সেখান থেকে চলে আসছি না। তবে এইটা শোনার পরে জিয়ানলি একটু বেশি রাগ করে আর সে তাকে সমস্ত সত্যিটা বলা শুরু করে। সে বলে যে কী করে ছোটোবেলা থেকে তাকে সে হেট করতো। জিয়ানলি কোনোভাবেই তাকে দেখতে পারতো না, কারণ ছোটোবেলায় যখনই গুরুর কাছে তারা প্র্যাকটিস করতো তখন গুরু মনে করতো উইনলি হচ্ছে জিয়ানলির চেয়েও ভালো যোদ্ধা, সে হচ্ছে একজন আলটিমেট কুংফু মাস্টার, আর জিয়ানলি হচ্ছে নর্মাল কোনো যোদ্ধা। তো এই জন্যই গুরু তার জুতাগুলো দিয়ে দিয়েছিল উইনলিকে, আর জিয়ানলিকে সেখান থেকে বের করে দিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে জিয়ানলি খুবই রাগ করেছিল, তো এই জন্য সে সবসময় তাকে হেট করতো। আর এখন সে যেহেতু একটা সুযোগ পেয়ে গেছে, তো এই জন্য সে এখন একটা কম্পিটিশন করে দেখতে চায় যে আসলেই উইনলি তার চেয়ে বেটার কিনা, কারণ সেও হচ্ছে একজন কুংফু মাস্টার। আর তাছাড়া যেহেতু এখন গুরুও নেই, তো এখন একটা কম্পিটিশন করে দেখা যেতেই পারে যে তাদের মধ্যে কে সেরা। আর এরপরে যখন তারা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ফাইটিং শুরু করে তখন আমরা দেখতে পারি এখানে ভয়ঙ্কর একটা মারামারি শুরু হয়ে যায়। তবে কেউ কাউকে মারতে পারছিল না, একজন যতই মারার ট্রাই করছিল অন্যজন সেটাকে আটকে দিচ্ছিল, কারণ তারা দুজন হচ্ছে গিয়ে একই গুরুর শিষ্য। তো এখানে অনেকক্ষণ ধরে মারামারি চলে, তবে কেউ যখন কাউকে মারতে পারছিল না তখন আমরা জানতে পারি জিয়ানলি ছোটবেলা থেকে একটা স্পেশাল টেকনিক আয়ত্ত করেছিল, আর এখন সেটা মাস্টার হয়ে গেছে। আর সেই স্পেশাল টেকনিকের ইউজ করে যখন সে উইনলির উপরে আক্রমণ করে তখন উইনলি এটাকে আটকাতে পারে না, সে উড়ে গিয়ে একটা দেয়ালের মধ্যে ধাক্কা খায় আর নিচে পড়ে সে একটু আহত হয়ে যায়। আর এখানে যেহেতু জিয়ানলি এখন একটু উইন হয়ে গেছে, তো এই জন্য সে খুবই দেমাগ নিয়ে বলে যায় যে এখন থেকে আমরা আর ভাই না, আমরা যে একই গুরুর কাছে প্র্যাকটিস করার সুবাদে ভাই ছিলাম সেই ভাইয়ের নাম থেকে তোমার নামটা আমি কেটে দিলাম, এখন থেকে আমরা আর ভাই না, আমরা কোনো বন্ধুও না। আর এরপর আমরা দেখতে পারি যেহেতু উইলিন এই ব্যাপারটা জানতো যে ফেফের জীবনটা ঝুঁকির মধ্যে আছে, তো এই জন্য ফেফেকে সে অনেক দূরে একটা জায়গায় নিয়ে আসে, একটা গোপন জায়গায় সে তাকে নিয়ে আসে যাতে করে এখানে কেউ তার উপরে আক্রমণ করতে না পারে, তাকে কেউ মারতে না পারে। তারা এখানে অনেকদিন ধরে ছিল, তারা এখানে কুংফু প্র্যাকটিস করতো। তাছাড়া একদিন উইলিন তাকে বলেই দেয় যে তার এক একটা জুতার ওজন হচ্ছে গিয়ে 25 কেজি করে, সে এগুলো পরে আসে এই জন্য যাতে করে সে মহা শক্তিশালী হতে পারে। যেদিন সেই জুতাগুলোকে খুলে ফেলবে সেই দিন তার সামনে কেউ কোনোদিন দাঁড়াতে পারবে না, কারণ এই জুতাগুলো খুলে ফেলার পরে সে এতটাই ভয়ঙ্কর হয়ে যাবে যে কেউ তার সাথে ফাইট করে পারবে না। তো এই জন্য সে নিজের পাওয়ারটাকে প্রোটেক্ট করার জন্য এই জুতাগুলো পরে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি মিস্টার ফু আর তার লোকজন এই ব্যাপারটা কোনো রকমে জেনে যায় যে উইলিন আর ফেফে কোথায় লুকিয়ে আছে, তো এই জন্য সে এখানে লোক পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে যেহেতু জিয়ানলি এটা খুব ভালো করেই জানতো যে উইলির কাছে তার লোকজন 2 সেকেন্ডও টিকতে পারবে না, তো এই জন্য সে একটা প্ল্যানিং বের করে। সে বিশাল বড় বড় ভারী কিছু হাতকড়া দেয় যাতে করে এগুলো উইলির হাতের মধ্যে পরিয়ে দিলে সে আর কোনোভাবেই ফাইট করতে পারবে না, যাতে করে তাকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসা যায়। তো এইটা দিয়ে তারা লোকজনকে পাঠিয়ে দেয়। তো এরপরে রাতের বেলায় এই গুন্ডাগুলো এসে লুকিয়ে উইলিনের উপরে আক্রমণ শুরু করে। তবে উইলিন এই ব্যাপারটা বুঝতে পেরে ফেফেকে নিয়ে পেছন দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে এতে কোনো লাভই হয় না। গুন্ডারা তার সামনে চলে আসে আর তাকে বাধ্য হয়ে ফাইট করতেই হয়। তবে যখন সে মারামারি করছিল তখন 2টা গুন্ডা এসে ফেফেকে কিডন্যাপ করে নিয়ে যায়।
আর এই ব্যাপারগুলো যখন উইলিন দেখতে পারে তখন সে তাদেরকে ফলো করা শুরু করে, তবে ভুল করে সে সেই হাতকড়ার মধ্যে পাড়া দিয়ে দেয়। তো এই জন্য এই ভারী জুতার সাথে তার পায়ের মধ্যে একটা ভারী হাতকড়াও লেগে যায়। তো এই জন্য সে পাটাকে নিয়ে টানতেই পারছিল না, তবে এতে করেও কোনোভাবে তাকে থামানো যায় না। সেই এক পা দিয়েই ফাইট করা শুরু করে, আর এই এক পা দিয়ে ফাইট করে সে প্রত্যেকটা গুন্ডাকে মারা শুরু করে। তাদেরকে এত জঘন্যভাবে সে মারছিল যেন তারা কোনো পোকামাকড়। তবে আমরা দেখতে পারি উইলিন এটা বেশিক্ষণ করতে পারে না, কারণ তার একটা পা অলরেডি আটকে আছে। সে অন্য আরেকটা পা দিয়ে কতক্ষণই ফাইট করতে পারবে। তো এই জন্য গুন্ডারা জোর করে ধরে তার অন্য পাটাতেও হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। তো এই জন্য সে আর কিছুই করতে পারছে না। আর গুন্ডারা তাকে ইচ্ছা মতো পেটায়। পেটানোর পরে যখন তাদের মন মিটে যায় তখন তারা এই শিকলটাকে ধরে টেনে উইলিনকে নিয়ে চলে আসে একটা মাঠের মধ্যে, যাতে করে তাকে এখানে শেষ করে দিতে পারে। আর যখন জিয়ানলি দেখতে পারে তার চোখের সামনে তার ভাই শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছে, তখন তার একটু খারাপও লাগে। তবে তার মনের মধ্যে যেই রাগটা ছিল সেই খারাপ লাগাটাকে রাগ দিয়ে ঢেকে দেয়, কারণ তার মনের মধ্যে একটা রাগও আছে তাকে মেরে ফেলার। আর এরপর সে নিজে গিয়ে তার বুকের মধ্যে জোরে একটা পাঞ্চ করে, আর এই পাঞ্চের জন্য তার সেখানে মৃত্যু হয়ে যায়। আর এরপর তাকে একটা গর্তের মধ্যে ফেলে তারা সবাই মিলে তাকে কবর দিয়ে আবারও টাউনে ব্যাক করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি টানা বৃষ্টি হওয়ার জন্য চারপাশের মাটিগুলো নরম হয়েছিল, এখানে সবকিছু কাদা হয়ে গিয়েছিল। তো এই জন্য একটু পরে উইলিনও সেখান থেকে উঠে আসে। আর তখন আমরা জানতে পারি যে উইলিনের হার্ট আসলে বাম পাশে না, তার হার্ট হচ্ছে গিয়ে ডান পাশে। তো এই জন্য বাম পাশে যেই ঘুষিটা তাকে দেয়া হয়েছিল সেইটার প্রভাব তার হার্টের মধ্যে পড়েনি, তো এই জন্য তার মৃত্যুও হয়নি। আর এর পাশে বাসায় ব্যাক করে ফাইনালি এতগুলো বছর পরে এই জুতাগুলো তার পা থেকে খুলে ফেলে। আর এরপর সে শেভ করে, চুল কাটে, একদম পুরো ফিটফাট হয়ে চলে আসে জিয়ানলির অফিসে জিয়ানলিকে ফেস করার জন্য। তবে দরজা খুলেই সে দেখতে পারে এখানে শখানেক গুন্ডা তার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তারা যেই কোনো মূল্যে তাকে মারতে চায়। তবে যেহেতু উইনলিও তার পা থেকে 50 কেজি জুতা কমিয়ে ফেলেছে, মানে তার শরীর থেকে 50 কেজি ওজন কমে গেছে, তো এই জন্য সে এখন এতটাই নিজেকে হালকা মনে করছিল, সে উড়ে উড়ে সবার সাথে ফাইট করছিল, কেউ তাকে ধরতেই পারছিল না। আর তাছাড়া 50 কেজি ওজন কমার জন্য তার শরীরের মধ্যে একটা এক্সট্রা পাওয়ারও ছিল। আর এই পাওয়ারটার ইউজ করে সে এখানে সবাইকে এক এক করে পিটিয়ে পিটিয়ে তাদের সবার হালুয়া টাইট করে দেয়। আর এরপর তাদের সবাইকে মারার পরে, মানে তাদের সবাইকে আধমরা করার পরে সে চলে আসে একটা রুমের মধ্যে। এখানে সে দেখতে পারে তার ফ্রেন্ড জিয়ানলিকে, মিস্টার ফুকে, জেইসান আর তার মেয়ে ফেফেকে, যাদের দুজনকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে। তো এখানে মিস্টার ফু উইনলিকে জিজ্ঞেস করে যে তোর কি মৃত্যুর কোনো ভয় নেই, মরতে কি তোর একেবারেই ভয় লাগে না? আর তখন উইনলি তাকে বলে যে সফলতার জন্য কোরবানি তো করতেই হয়। আর এইটা শোনার পরে মিস্টার ফু এর পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ অনেকগুলো বছর আগে যখন সে তার ছেলেকে মেরে ফেলেছিল তখন সে তার ছেলেকে এই কথাটাই বলেছিল। আসলে তখন আমরা জানতে পারি যে আজ থেকে প্রায় 20 বছর আগে মিস্টার ফু আর জাইসান একই সাথে কাজ করত, তারা দুজন ছিল পার্টনার। তবে একটা সময় বেইমানি করে মিস্টার ফু জাইসানকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল, কারণ সে ভাগের কিছু চাইতো না, সে চাইতো পুরোটা। আর শুধুমাত্র এই জন্য জয়সানের ওয়াইফেরও মৃত্যু হয়ে গিয়েছিল। আর তখন থেকেই জয়সান চাইতো মিস্টার ফুয়ের থেকে বদলা নিতে, এবার সেটা যে কোনো মূল্যে। আর সে সুযোগের অপেক্ষায় ছিল। আমরা জানতে পারি ফুও তার ছেলেকে খুব ভালোবাসতো। তবে একদিন সে দেখতে পারে যে জয়সানের মেয়েকে সেভ করার জন্য তার ছেলে শুধুমাত্র চোখের মাধ্যমে একটা ভয়ঙ্কর ওলফকে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিল। আর এইটা দেখার পরে সে একটু শক্তি হয়ে গিয়েছিল। আর তখনই ফুকে একটা জ্যোতিষী বলেছিল যে তোমার মৃত্যুর কারণ তোমার ছেলেই হবে। আর এইটা শোনার পরেই সে তার ছেলেকে মেরে ফেলেছিল। যদিও তখন সে একটা বাচ্চাই ছিল, তবে তবুও সে তাকে নিচে ফেলে দিয়েছিল। তবে এত বছর পরে আজকে তার ছেলেকে সামনে দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে গিয়েছে। তো এখন যখন মিস্টার ফু দেখতে পারে যে সমস্ত ব্যাপারগুলো সত্যি হয়েছে, সেই জ্যোতিষী সত্যি কথা বলেছে, তো এই জন্য সে পাগলের মতো হাসা শুরু করে। তবে সে এটাকে মেনেও নিতে পারছিল না, তো এই জন্য সে একটা গান বের করে উইনলির উপরে শ্যুট করার ট্রাই করে। তবে তখন এখানে জিয়ানলি চলে আসে আর সে তার হাত থেকে বন্দুকটাকে কেড়ে নেয়, কারণ তার হাতের পুতুল হয়ে থাকতে থাকতে সেও অসহ্য হয়ে গিয়েছে, সে এখন আর এমন করে বাঁচতে চায় না। তো এরপরে জিয়ানলি উইনলিকে বলে যে এখন তো তুমি তোমার জুতাগুলো খুলে ফেলেছো, তার মানে এখন তোমার মধ্যে আলটিমেট পাওয়ার আছে, তো চলো এখন আমাদের মধ্যে একটা ফাইট হয়ে যাক, দেখি আমাদের মধ্যে কে সেরা। আর এরপর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে এই ফাইটের মধ্যে জিয়ানলি একটা স্পেশাল হাত মোজা পরেছিল, যেটার মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে। আর এটা দিয়ে যদি কাউকে পাঞ্চ করা হয় তাহলে পাঞ্চটা খুব জোরে গায়ের মধ্যে লাগে। তবে আমরা দেখতে পারি যে উইনলির পাওয়ারটাও আস্তে আস্তে করে শো হওয়া শুরু হয়, সেও আস্তে আস্তে করে তাকে ফেস করা শুরু করে, সেও তাকে মারা শুরু করে। আর এমন করে করে একটা ভয়ঙ্কর ফাইটের পরে যখন ফাইনালি জিয়ানলিকে উইনলি হারিয়েই দিচ্ছিল, তখনই মিস্টার ফু তাকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে।
আর একেবারে মৃত্যুর আগে জিয়ানলি উইনলিকে এটা বলে যায় যে তোমাকে জীবিত থাকতে হবে, তোমাকে বেঁচে আমাদের গুরুর জায়গাটা নিতে হবে, যাতে করে এই আয়রন লেগের যেই কুংফু স্টাইল এইটা কোনোভাবেই বিলুপ্ত না হয়ে যায়, এটা যাতে করে বংশ পরিক্রমায় ছড়িয়ে পড়ে। আর এখন আমরা দেখতে পারি শুধুমাত্র উইনলি আর ফুই জীবিত আছে। আর যখন এই সমস্ত ব্যাপারগুলো ফু বুঝতে পারে যে তার মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে, তখন সে তার সাথে একটা কম্প্রোমাইজ করার ট্রাই করে, সে তার সাথে একটা ডিল করার ট্রাই করে। তবে উইনলি এগুলো শুনবেই না। সে সামনে গিয়ে যখনই তাকে মারতে যাবে তখনই সে আটকে যায়, সে আর তাকে মারতে পারে না। কারণ তার গুরু তাকে একটা সময় শিক্ষা দিয়েছিল যে নিচু মানুষের সাথে কখনো ফাইট করবে না, যারা একেবারে নিচু মনের অধিকারী তাদের সাথে কখনো ফাইট করবে না, তাদেরকে কখনো মারবে না, কারণ এমনটা করলে তুমিও তার মতোই হয়ে যাবে, তুমিও তার মতো নিচু হয়ে যাবে। তো এই জন্য এত নিচে একটা মানুষকে কোনোভাবে উইনলি মারতে পারবে না, তো এই জন্য সে তাকে জীবিত রেখে দিয়ে চলে যায়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি জিয়ানলি একটা পাহাড়ের উপরে এসে তার গুরুর যে অস্থিয়া ছিল সেটাকে হাওয়ার মধ্যে উড়িয়ে দেয়, মানে সেটাকে বিসর্জন করে দেয়। আর আরও একবার সে তার ভাই, তার ফ্রেন্ড জিয়ানলিকে স্মরণ করে তাকে আরও একবার গুড বাই বলে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এখন আমাকে কমেন্ট করে জানান যে আপনার এমন কোনো ফ্রেন্ড আছে কি না যাকে আপনি ভাইয়ের মতো মনে করেন, যাকে আপনি ভাইয়ের মতো ভালোবাসেন। আর তাছাড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।